যাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। নিয়ম অনুযায়ী আমরা এসেছি, 5টা মিনিট লেট হয়েছে কিছু টেকনিক্যালিটিজ এর কারণে। জানতে চাইবো যারা আছেন আমাদের ক্যামেরার ওই পারে বন্ধুরা, আমাদের ঠিকঠাক করে দেখা এবং শোনা যাচ্ছে কিনা সেই কনফার্মেশনটা মেসেজে পেলে খুব ভালো হয়। আর যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে কথা বলবেন লিখে। আমাদের যারা অতিথিরা আছেন তাদেরকে কোনো রকম বার্তা যদি দিতে হয়, শুভেচ্ছা বার্তা, সেটা অবশ্যই জানাবেন, সেটাও লিখে। এবং সেটাই আপনাদের সাথে আমাদের সকলের যোগসূত্রের জায়গা, রাস্তা। একটু দেখে নিই, আমি কনফার্মেশন পেলে আমরা আজকের অনুষ্ঠান আই ড্রিম আ ওয়ার্ল্ড টু সেলিব্রেট ওয়ার্ল্ড পোয়েট্রি ডে 2024 অন 21st March আমরা শুরু করব। আমার মনে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। এক মিনিট। আমাদের সঙ্গে আরেকজন অতিথি, উনি এখনো, দুজন এখনো আসেননি। আমি একটু ফোন নিয়ে নিচ্ছি, উনি ফোনে আছেন। এক মিনিট। হ্যালো। হ্যাঁ সুপর্ণা জি। डू वन थिंग, आप आपका एक ईमेल आईडी मुझे भेजिए, मैं वहां पे आपको भेज देती हूँ, सो यू कैन स्टार्ट फ्रॉम देयर। जी। या শিওর, থ্যাংক ইউ। আমাদের আরেকজন অতিথি কিছু অসুবিধা ফেস করছেন, চলে আসবেন খুব শিগগিরই। আমাদের শোনা এবং দেখা যাচ্ছে আশা রাখছি। যারা সকলে আছেন ক্যামেরার ওপারে তাদেরকে সকলকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, এবং আপনাদের সকলকে এখানে স্বাগত জানাই। বিবেকের এক বিশেষ বিশুদ্ধিকরণী কবিতার আর এক নাম। আর অনাবিল অগ্নিস্পর্শ আমাদের কাছে চিরকাল যারা পৌঁছে দিচ্ছেন তারাই আমাদের কবি। মহাভারতের বনপর্বে অগ্নির সঙ্গে যুধিষ্ঠিরের পরিচয় করাতে গিয়ে ঋষি বলেছিলেন, যে অগ্নি আশ্রম রক্ষা করেন তিনি বৈশ্যানর। যে অগ্নি বিবাহকালে বধূর সঙ্গে পিত্রালয় থেকে শ্বশুরালয়ে আসেন তার নাম দক্ষিণ অগ্নি। আর যে অগ্নি আত্মাকে দহন করে প্রজ্বলিত হন তিনি কবি। ঋগ্বেদে কবি কথাটির অর্থ ঋষি। কবিরা মানুষের অন্তরের কথা বলেন, আহার, মৈথুন, নিদ্রায়, অচেতন আমাদের ভেতরের কথা এমন করে বলেন যে আমরা সর্বদা সেই লেখাগুলো পড়ে আনন্দে উল্লসিত। আজকে স্ক্রিনে সেই ঋষি, সেই কবিদেরই এখানে সমাহার। শ্রুতিমঞ্জরির পেজে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্ক্রিনে, আলাদা করে পরিচয় এনাদের করানোর প্রয়োজন নেই, তবুও সবকিছুর তো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে স্ক্রিনে রয়েছেন শ্রী সব্যসাচী দেব, প্রণাম স্যার। স্ক্রিনে আছেন শ্রী অমিত চক্রবর্তী, অমিত দা প্রণাম। এছাড়া যারা রয়েছেন নতুন আমাদের আজকের শ্রুতিমঞ্জরির পেজে, অমিত দাকে এবং সব্যসাচী স্যারকে এর আগেও আমাদের শ্রুতিমঞ্জরি পরিবার জেনেছেন এবং আলাপ হয়েছে। যারা নতুন আছেন আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর পারমিতা মুখার্জি মল্লিক, পারমিতা দি ওয়েলকাম, নমস্কার। আছেন পরিবৃতা বাসু,
পরিবৃতাদি থাকছেন আমাদের সঙ্গে, কিছু বিদেশি ভাষার কবিতা নিয়ে, পারমিতা দিও একই। সঙ্গে আছেন শ্রী ভাস্কর ঝা ফ্রম মুম্বাই। ভাস্করজি, ওয়েলকাম। আর সঙ্গে আছেন মিসেস সুপর্ণা কুলকার্নি। সুপর্ণা জি, শি ইজ ফেসিং লিটল বিট অফ টেকনিক্যালিটি ইস্যু, শি উইল বি ব্যাক। আজকের অনুষ্ঠান কেন কি জন্য আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কবিতায় আমরা বাঁচি, কবিতায় আমরা থাকি, কবিতা আমাদের যাপন। আজকে কবিতা, আবৃত্তি, পারফর্মিং আর্ট এগুলো তো অনেক পরে আসে। কবিতা যেখান থেকে সৃষ্টি হচ্ছে, যে কলম থেকে সৃষ্টি হচ্ছে, যেখান থেকে কবিতা লেখাগুলো বেরোচ্ছে, আজকে তাদের সঙ্গে আমরা আমাদের এই সন্ধেটা কাটাবো। তাদের থেকে শুনবো তাদের লেখা কবিতা, তাদের সৃষ্টি, এবং এই সৃষ্টির কি উৎস। সবার আগে আসবো স্যারের কাছে, শ্রী সব্যসাচী দেব। স্যারকে নিয়ে আলাদা করে, বারে বারেই বলছি, ওনাকে নিয়ে আমাদের অন্তত বাংলায় ওনাকে আলাদা করে নিয়ে কিছু বলার নেই। তবুও যারা রয়েছেন, স্যারের বেশ কিছু বই তো রয়েছে। তিনি একজন কবি, প্রাবন্ধিক, গণ আন্দোলনের কর্মী। আহ স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষাকে নিয়ে 2 বছর বেসরকারি কলেজ, এবং তারপর 35 বছর সরকারি কলেজের অধ্যাপনা। আমরা স্যারকে সব্যসাচী দেব, এটা তো ওনার নাম, কিন্তু আমরা কজন জানি ওনার ছদ্মনাম। উনি ছদ্মনামে, ওনার বহু লেখা রয়েছে। স্যারের ছদ্মনাম ইরাবান বসু রায়। 19টি কবিতার বই, 10টি প্রবন্ধের বই, একটি অনুবাদ নাটক ও কিশোর পাঠ্য জীবনী গ্রন্থ হোচিমিন এর রচয়িতা স্যার। সবার আগে আসবো স্যারের কাছে, কিছু লেখা আপনার শুনবো। পুরনো নতুন সেরকম কোনো নেই, রিসেন্টলি স্যারের 2টো বইও বেরিয়েছে আমাদের বইমেলায়। নতুন কিছু সৃষ্টি, এবং প্রথম লেখা এরকম কিছু মনে পড়ে কোন বয়সে, বা প্রথম কোন লেখা, কোন কবিতা আপনার হাত দিয়ে বেরিয়েছে? প্রথম লেখাটাই একটু গোলমেলে বলা যেতে পারে। কারণ সত্যি কথা বলবো যে কবিতা লিখবো, কবিতা কেন কোনো কিছুই লিখবো এরকম কোনো ভাবনাই কোনোদিন মাথায় ছিল না। পড়তাম প্রচুর বই, কিন্তু কবিতা লিখতে আসাটাই একেবারে বাধ্য হয়ে বলা যেতে পারে। মানে আমরা যখন সবে কলেজে সেকেন্ড ইয়ারে উঠেছি, সেই সময় আমার অনার্সের সহপাঠীরা সবাই মিলে ঠিক করলেন যে একটা হাতে লেখা পত্রিকা বেরোবে। আচ্ছা। এটা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তারপরে বলা হলো যে সবাইকে লিখতে হবে। মানে এইটা একটু বিপদের ব্যাপার হয়ে দাঁড়ালো। তার আগে আমি এক লাইনও কোনোদিনও লিখিনি। আমার হাতের লেখাটা একটু ভালো ছিল বলে লিপি করার দায়িত্বটা আমার উপর পড়েছিল, ফলে আমি একটু সময় পাচ্ছিলাম যে সবাই লেখা দিক, আমার তো আছেই, কিন্তু কত আর সময় নেওয়া যায়, শেষ পর্যন্ত লিখতেই হবে। এবং তখন দেখলাম যে গদ্য লেখাটা অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক বেশি লিখতে হবে। কবিতা 8-10 লাইনে হয়ে যায়, ফলে একটা কবিতা লেখারই চেষ্টা করলাম। এখন সেই লেখাটা সামনে এলে হয়তো নিজেই বুঝতে পারবো যে কোথা থেকে লাইন তুলে সেটা বানিয়েছিলাম। যাই হোক, তবে প্রথম লেখাটা কলকাতা শহর নিয়ে, এটা একটা মনে আছে। আচ্ছা। এখানে কলকাতাকে নীলকণ্ঠ শহর ইত্যাদি ইত্যাদি এরকম কথা বলেছিলাম। তো সে যাই হোক, মুশকিলটা হয়ে গেল যে লেখাটা বন্ধুদের ভালো লেগে গেল, এবং ভালো লেগে গেলে তো এই প্রশংসার ব্যাপারটাকে তো সহজে এড়ানো যায় না। তারা যখন তাগাদা দেয় আর কি লিখছিস, তখন বারেই বলতে হ্যাঁ লিখছি লিখছি, কিন্তু ওরকম লিখছি লিখছি বলেও বেশি দিন চালানো যায় না, আবারও দেখাতে হয়। ফলে আবারও দু একটা লেখা এরকম তৈরি হতে, এরকম করতে করতে একটা সময় দেখলাম বেশ একটা কিরকম নেশার মধ্যে পড়ে গেছি, মানে ব্যাপারটার মধ্যে ঢুকে গেছি আর বেরোতে পারছি না। প্রথম 3 বছর, আমি এটা বলছি 63 সালের কথা, হুম। 63, 64, 65, 3 বছরে যা লিখেছি সেগুলোকে একেবারে হাত মক্ষ করা বলা যেতে পারে। মানে সেগুলোকে সে আমি কোথাও এখন কোথায় আছে কিনা সেগুলো মনে নেই। 66 সাল থেকে যা লিখছি আমার মনে হয়েছে যে হয়তো এগুলো আহ, লোকের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, দেখানো যেতে পারে। ফলে 66 সালেই আমার প্রথম একটি কবিতা বেরিয়েছিল,
আমার এক বন্ধু নিয়ে গিয়ে দিয়েছিলেন। তখন স্বরান্তর বলে একটি পত্রিকা বেরোতো। পরেও হুম। স্বরান্তর বলে আরেকটি পত্রিকা বেরিয়েছে, তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। এটা আমি বলছি ৬৬ আচ্ছা। কথা। সেই পত্রিকায় আমার ১ম একটি লেখা ছাপা হলো এবং তারপরে আরেকটি লেখা আ তখনকার আমরা তো সদ্য ইউনিভার্সিটিতে ঢুকেছি এবং আমাদের সেই তরুণ বয়সে ভিয়েতনাম যুদ্ধ একটা বিরাট ব্যাপার। তো সেই ভিয়েতনাম নিয়েই আমার একটা কবিতা ছিল। সেটাও আমার বন্ধু নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলেন আরেকজন বড় কবি কমলেশ সেন, কমলেশদার কাছে। কমলেশদা তখন আ একটি পত্রিকার সঙ্গে কর্ণিক বলে একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। হুম। কর্ণিক সেই কবিতাটি ছাপাও হয়েছিল। পরে কমলেশদা একটি সংকলন করেছিলেন। সেই সংকলনেও কবিতাটিকে স্থান দিয়েছিলেন। ফলে এইভাবে আমার কবিতা লেখা শুরু। তারপরে একটা সময় বুঝেছি যে কবিতা পারি বা না পারি লিখতে, কবিতা হয়তো অনেক সময় আসেও না। কিন্তু কবিতা থেকে বেরিয়ে আসার আর উপায় নেই। আ এর থেকে ভাগ্যিস, আর বোধহয় মুক্তি নেই এর থেকে। এইভাবে ভাগ্যিস, এটাই ভাগ্যিস বেরিয়ে আসা যায়নি, না হলে এই সৃষ্টিগুলো আমাদের কাছে পর্যন্ত পৌঁছতো না। হ্যাঁ, সেটা জানি না। আ বা পৌঁছেও কোনো লাভ হচ্ছে কিনা তাও জানি না। কিন্তু লিখে যে যাই এখনো বাধ্য হয়ে প্রায় মানে বাধ্য হয়েই। মানে যখন লেখাটা আসে, এটা ঠিক যে আমি জোর করে এক লাইনও লিখতে পারি না। হুম। অ অনেক দিন মাঝখানে লিখি না, দীর্ঘদিন। এমনও হয়েছে আমি টানা ১.৫ বছর একটা শব্দও লিখিনি। এমনও দিন আচ্ছা। গেছে আমার। আবার হয়তো এমনও হয়েছে যে হয়তো ০.৫ ঘন্টার ব্যবধানেও ২ টো কবিতা লিখেছি, এরকমও হয়েছে। হুম। কিন্তু এটা হুম। ব্যাপারটা আসার ব্যাপার। কবিতাটা যদি ভেতরে না আসে, তাহলে লিখতে পারি না। সেটা কখন আসবে, কখন আসবে না, এটা একটা খুব উম সিচুয়েশন রহস্যের ব্যাপার। কিছুটা কি এই এই ব্যাপারটাকে ইনফ্লুয়েন্স করে? কোনো কোনটা? সিচুয়েশন, কোনো পারিপার্শ্বিকতা এই সেটা ব্যাপারটার উপরে? অনেক সময় হয়। হুম। হুম। উম কিন্তু মুশকিল হচ্ছে যে কোন সিচুয়েশনকে বর্ণনা করাটা তো কবিতার কাজ নয়। আমি মনে করি না, যে কবিতা একটা অনুভবের ব্যাপার। এবং অ্যাবসলিউটলি। সেই অনুভবটা বাইরের কোনো একটা ঘটনা ঘটছে কি না ঘটছে সেটা আমাকে যে ধাক্কা লাগাচ্ছে, যে অনুভবটা আমার মধ্যে তৈরি করছে হুম। এবং তারপরে সেটা আবার মনের ভেতরে শুধু তো বাইরের ঘটনাটা ধাক্কা লাগালেই হয় না। মনের মধ্যে তার একটা আলোড়নের হুম। রাসায়নিক বিক্রিয়া চলে এবং ঠিক। তারপরে যখন আবার সেটা লিখি তখন একটা অন্য ব্যাপার থাকে। তখন আসে তার কনস্ট্রাকশন এর ব্যাপারটা। আমি এটা বিশ্বাস করি যে কবিতার সৃষ্টি যেমন একটা, কিন্তু কবিতা নির্মাণের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। যা ভীষণভাবে মাথায় ঠিক। আসছে মানে একসময় স্বভাব কবিত্বের ধারণাটা খুব প্রচলিত ছিল। আমি তাদের কোনো খাটো করছি না। যারা লিখতেন সেটা তাদের একটা বিরাট ক্ষমতা নিশ্চয়ই। হুম। অনর্গল কবিতা এসে যাওয়া, এটা একটা বিরাট ক্ষমতা। কিন্তু এখন বোধহয় আর কেউ সেটা করেন না। এখন কবিতাকে প্রচুর ঘষা-মাজা করা দরকার হয়। খুব ঘষা-মাজা করতে হয়। আমরা এখন দেখতে পাই রবীন্দ্রনাথের ঘষা-মাজা তো আমরা তার পান্ডুলিপি থেকেই টের পাই। জীবনানন্দেরও অনেক টের পাই। ঠিক। অলোকরঞ্জন দাশগুপ্ত একবার একটা কথা বলেছিলেন যে একজন তাকে প্রশ্ন করেছিল যে, "আগেকার কবিরা তো অনেক ঘষা-মাজা করতেন, আপনারা কি করেন না?" হুম। তিনিজন বললেন, "আমাদের করাটা কেউ দেখতে পায় না। আমরা খুব ঘষা-মাজা করা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আমাদের করাটা কেউ দেখতে পায় না এইজন্যেই।" যেমন আমরা সত্যি কথা বলতে কি অনেকে যেমন তাদের ঘষা-মাজা করার পান্ডুলিপির চেহারাটা আমাদের সামনে আসে। কিন্তু অনেকেরই তো আসে পান্ডুলিপি আমাদের সামনে আসে না। ফলে আমরা বুঝতে পারি না কতটা ঘষা-মাজা করেছে। ঠিক। সুধীন্দ্রনাথ দত্ত তার 'উট পাখির' মতো কবিতা নাকি ৬৫ বার লিখেছিলেন। ভাবা ৬৫ যায় বার যে সত্যি। ঘষা-মাজার পরে ওই ফাইনাল চেহারাটা তারপরে এসে লেখা দাঁড়াচ্ছে। বেরিয়েছে। কাজেই এটা একটা বিরাট ব্যাপার। ঘষা-মাজা ছাড়া এখন কেউ কবিতা লেখার কথা ভাবতে পারেন না। কিন্তু সেই ঘষা-মাজার কথা মানে আমাকে যখন পাঠকের কাছে পৌঁছাতে হবে, হুম। অর্থাৎ একটা বাইরের ধাক্কা এসে আমার মনে একটা অনুভব তৈরি করছে, সেটা একটা রাসায়নিক বিক্রিয়া চলছে। তারপরে আমি আবার পাঠকের কাছে পৌঁছে দিচ্ছি, আবার সেটাকে নিয়ে। ফলে এটা একটা প্রায় ডায়ালেকটিক্যাল প্রসেস হয়ে দাঁড়ায় কবিতা লেখাটা। ঠিকই। এবং সেইটাতে যিনি উত্তীর্ণ হতে পারেন, তিনি নিশ্চয়ই কবি। আমি নিজেকে কবি মনে করি না। কবিতা লেখার চেষ্টা করি, এটা ঠিক। কিন্তু তাহলে আমরা সব্যসাচী দেবকে কিভাবে আ সব্যসাচী দেব নিজেকে কিভাবে দেখে? কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক? বললাম তো কবি বলে মনে করি না। কবিতা লেখার চেষ্টা করি, এটা ঠিক। কিন্তু সেগুলো কিছু শুনবো নাকি লেখা? হ্যাঁ, সেটা বলছি। যখন যখন মুশকিল হচ্ছে যে একবার যখন মানে
কবিতা লেখার চেষ্টা করি বা যাই করি, যখন একটা পরিচিতি হয়ে গেছে তখন আর তো দায়িত্ব এড়াতে পারবো না। হ্যাঁ, ঠিক কথা। তাহলে শ্রী শ্রীদেব, শ্রী সব্যসাচী দেবের পরিচিতিটা হচ্ছে কবি হিসাবে, আর কিন্তু উনি প্রবন্ধ লেখার নিজেকে কথা যেটা বললে, প্রবন্ধ সত্যি কথা বলতে কি, আমি বোধহয় এখন পর্যন্ত এক লাইনও নিজের ইচ্ছে লিখিনি, মানে সবটাই প্রায় আচ্ছা, ফরমাসি লেখা। তাহলে যেটা নিজে থেকে বেরিয়ে আসছে সেটা কিন্তু কবিতার ভাবনা, হ্যাঁ, এবং সেটা সেই নিঃসন্দেহে করি। তারপরে সেই সৃষ্টিটাই আসছে। তাহলে কবি সব্যসাচী দেবের কাছে তার সৃষ্টি, তার লেখা কিছু কবিতা যদি আমরা একটু শুনি। যারা আছেন ক্যামেরার ওপারে, বন্ধুরা যারা একটু দেরি করে এসেছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের স্ক্রিনে যে কজনকে দেখা যাচ্ছে আজকের, তারা আমাদের অতিথি। আর একজন অতিথি আসবেন, একটু দেরি হবে তার, শ্রী দীপঙ্কর দাশগুপ্ত। এছাড়া যারা রয়েছেন, সব্যসাচী স্যার, শ্রী অমিত চক্রবর্তী, শ্রী ভাস্কর ঝা, শ্রীমতী পরিবৃতা বাসু, শ্রীমতী সুপর্ণা কুলকার্নি এবং ডক্টর পারমিতা মুখার্জি মল্লিক। আপনাদের এবং তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুদেরও স্বাগত। বন্ধুরা যারা রয়েছেন, আমাদের যদি কিছু মেসেজ লেখেন, আপনাদের যদি কিছু শুনতে আলাদা করে ইচ্ছা থাকে এই কবিদের কাছে, সেটাও অবশ্যই লিখে জানাতে পারেন। আপনার যা বক্তব্য সেটা আমরা ওনাদের কাছে পৌঁছে দেব। তবে লিখুন, লিখলে আমাদেরও ভালো লাগে, কারণ ওটাই হচ্ছে একমাত্র যোগাযোগের সূত্র। কেমন? লিখুন, আপনাদের মেসেজ নিশ্চয়ই ওনাদের কাছে পৌঁছে দেব। স্যারের কাছে আসছি। আচ্ছা, আমি একটা কবিতা পড়ছি। হ্যাঁ। খুঁজে পাওয়া। তোমাকে খুঁজেছি বুঝি বনান্তরে, হেমন্তের ভোরে। তখনও আকাশে ছিল শেষ তারা, কিছুটা কুয়াশা, নদীটির পাশে ছিল ঝড়ে ভাঙা পাখির বাসাটি, পুরনো চিঠির বাক্সে রাখা ছিল ভুলে যাওয়া ভাষা। একদিন এই বনে কোনো এক দ্বাদশী জ্যোৎস্নায় একলা আকাশ পরি বিষাদের শখ ছায়া মেখে জলের কিনারে এসে চুপি চুপি বলেছিল, নদী, এই দিনলিপি আজ তোমার গভীরে দেব রেখে। সেই থেকে বেলা গেল, তোমাকে খুঁজেছি সারাদিন, ডেকেছি চেনা সে নামে, ফিরেও আসেনি প্রতিধ্বনি। তবু ভাবি বনান্তরে হেমন্তের কুয়াশার ভোরে যদি পাই ছেড়ে যাওয়া আমাদের সে ছায়া সরণি। কোথাও তো নেই তুমি। ফিরে আসি ধুলোটে রাস্তায়, কাঁটাতারে ঝুলে আছে অন্য এক পূর্ণিমার চাঁদ। মরা আলো, ভাঙা থালা, ফুটো ঝুলি, খয়াটে মানুষ, তার পাশে ছেঁড়া তারে সুর তোলে তরুণ উন্মাদ। তোমাকে দেখেছি একা, সেইখানে তবু একা নও। বিহ্বল রাত্রির সামনে ভেঙে যায় বিষণ্ণ খোঁয়ারি। আকাশ পরিটি তবে বিষাদ গাথাও ভুলে গেছে, কাঁটাতারে রক্ত ঝরে, ভ্যানগগের চাঁদ স্বপ্নচারী। কাঁটাতার সাক্ষী থেকো, সাক্ষী থেকো বিধ্বস্ত মানুষ, ঝরা পাতা গান গায়, তোমাকে পেয়েছি খুঁজে আজ। সাক্ষী থেকো ছেঁড়া তার, ফুটো ঝুলি, তরুণ উন্মাদ, শহরের ধুলোপথে তৈরি করি তোমার কোলাজ। বাহ, বাহ। লাস্টের লাইনটাই দারুণ, অপূর্ব। স্যার আরেকটা শুনি। আরে অন্যরা পড়ুক, পরে পড়ছি। আসছি, আরেকটা শুনে তারপর নেক্সট যাব। আজকে আমাদের এই যে চাঁদের হাট বসেছে, চাঁদের হাটে শুধুমাত্র কবিতা মানে তো অবশ্যই আমরা নিজেরা যেহেতু বাংলা ভাষাকে নিয়ে চর্চা করি এবং বাংলা ভাষা বলি, আমাদের এখানে কিন্তু আজকে শুধুমাত্র আমরা বাংলা ভাষায় আটকে নেই বা থাকবো না। আই ড্রিম অফ ওয়ার্ল্ড এর আজকের থিম মূলত যা যা আছে এখানে আমরা টোটাল সব মিলিয়ে 7টা ভাষাকে আমরা এক জায়গায় আনার চেষ্টা করেছি সকলে মিলে। 7-এর মধ্যে সপ্তম ভাষাকে এক্ষুনি হয়তো পাবো না, বাট 6জনের এখানে যারা রয়েছেন, বাংলা তো অবশ্যই রয়েছে, বাংলা, ইংরাজি, ফ্রেঞ্চ, মেথিলি, হিন্দি এবং মারাঠি। এতগুলো ভাষাতে একই প্ল্যাটফর্মে আমরা আজকে কবিদের মুখ থেকে তাদের তৈরি, তাদের সৃষ্টি কবিতাগুলো শুনবো। স্যারের কাছে আরেকবার আসছি। আচ্ছা, এবারের কবিতাটির নাম প্রশ্রয়। বেশ। রুক্ষ শহরের পথে এলোমেলো কৃষ্ণচূড়া ঝরে,
দুপুরে হাওয়াও তপ্ত, মনে হয় কি কঠিন তপে স্তব্ধ হয়ে আছে সব, যেন কোনো নামহীন জ্বরে জনপদ দিন দিন নিজেকে মৃত্যুর কাছে সঁপে। এ শহরে কোনোদিন এসেছিল স্বপ্নের পসারি? কোনোদিন গোধূলি মোদির কোনো স্রোতে ছায়া ফেলে কেউ এসে দাঁড়িয়েছে তোমার দুয়ারে পথচারী? তাকে তুমি ফিরিয়েছ উদাসীন দুটি চোখ মেলে? এ শহরে সন্ধ্যা নামে, তবু তার রুক্ষতা ঘোচে না। তোমার শ্যামল মুখে গাঢ় হয় ভুল অভিমান, তবুও তোমার চোখে সে আবার করেছে রচনা মেঘের প্রত্যাশা ভরা তাপহারা কোনো বৃষ্টিগান। তারপর বৃষ্টি নামে, তারপরও শ্যামলী মেয়ে, ভিজে যাও ধারা জলে, ভিজে যাও আকুল প্রণয়ে। বুনো কুসুমের লতা বেড়ে ওঠে তোমাকেই ছেয়ে, তুমি সেই লতা যদি, ছায়াটি তো আমার প্রশ্রয়ে। বাহ আহা, বাহ তুমি সেই লতা বাহ, যদি, ছায়াটি তো আমার প্রশ্রয়। আমার প্রত্যয়। চমৎকার, অপূর্ব। কার কাছে আসি? পারমিতাদির কাছে আসি। বেশ, পারমিতাদি, ডক্টর পারমিতা মুখার্জি মল্লিক। আমাদের যেহেতু এখানকার আদার দেন বেঙ্গল, কাপল অফ ফ্রেন্ডস are there, friends are there from Mumbai as well. So আমি চেষ্টা করব in between to connect with all people in English and Hindi. So now Dr. Paramita Mukherjee Malik is a renowned award-winning poet with her poems translated more than 41 global languages. That's just wow, Paramita Di. Thank you so much for being here. It's our pleasure and honor to, as you are here. So thank you so much. She's an author, educationist, and scientist as well. She has published 11 books. She promotes peace, multilingual, global, and indigenous poetry. Through her poems, she also makes others aware about conservation and climate change. It's something unique, right, Paramita Di? Through poems, I repeat, through her poems, she also makes others aware about conservation and climate change. Paramita Di is also an editor and literary curator, and she heads 2 literary and performance forums in Mumbai. Welcome, Paramita Di, in this forum. This is something unique and and typical. It's not a typical because whatever I have tried to collect a couple of languages which is there in our own country, একসঙ্গে বসে to spend good, valuable time with poets like all of you. Thank you so much being here. So পারমিতা দিক থেকে আমরা কি শুনবো? শোনার আগে একটু জানতেও চাইবো পারমিতাদির জার্নি and how she also had started his first line, maybe in his childhood, maybe in her school or college days, how she has also started had this poetry line. পারমিতাদি শুনতে পাচ্ছি না, আই এম সো সরি। কোনো কারণে কানেক্টেড হয়নি, দাঁড়াও। না, নেভার মাইন্ড, টেক ইউর টাইম। তুমি একবার তাহলে লগ আউট করে, ইয়া প্লিজ কাম अगेन, প্লিজ 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 প্লিজ। মিনভাইল, একটু যদি সময় পাওয়া যায়, কবিতা না বলে থাকা কি যায়? সেই সুযোগে আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর, কখনো ওর দখলে গিয়েও ফিরে তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা? পারমিতাদি, পারমিতাদি আমার কথা শুনতে পাচ্ছ? আমি অডিবল টু ইউ? You are not audible to us, but I believe we are all audible to you, right? What to do? Ask her to unmute herself. Ask her to She unmute her is not unmute. She is not unmute. from her side.
She is not in mute actually. She is in unmute. Maybe the connectivity issues. Paramita, are you using any speaker or earplug? No. Okay, okay, okay. Possibly change the device. কেটে আবার লগ ইন করুন না, হয়ে যাবে। করেছি সেটা, পারমিতা দি দুবার তো ট্রাই করলেন। আমার তো সেম প্রবলেম ছিল আগে। এই যে অডিও কানেক্টেড হচ্ছে, নাও ইটস গেটিং কানেক্টেড। এবার শুনতে পাবো, কথা বলো। হ্যালো, ইয়েস শুনতে ইয়েস পাচ্ছ? ইয়েস ইয়েস ইউ আর ইন। Good. Yeah. ওয়েলকাম That was পারমিতা দি, সো Lovely. সরি। Thank you so much. Thank you so. I am so sorry. Thank you, মঞ্জুরি। আমি সব্যসাচীদার কাছ থেকে অনুমতি নিচ্ছি যদি আমি ইংরেজিতে বলতে পারি। আমি খুব ভালোবাসি বাংলা, কিন্তু যেহেতু আমি মূলত লিখি ইংরেজিতে, so I will talk in English initially, এবং কিছু অনুবাদ করেছি আমার নিজের কবিতা বাংলায়, সেগুলো পড়বো। Yes, Now, আমরা what সেগুলোও is শুনবো। poetry? Now, today it's a very special day, World Poetry Day. And now if we ask what is poetry, and everybody knows, like Wordsworth said, that it is the spontaneous overflow of powerful feelings. But to me and all of you other poets, we generally think that it is actually the thoughts of our hearts. We just pour our hearts onto paper. So that is poetry to me. And if like many Bombay poets are here, like Shuparna, Bhaskar, and everybody will know, I love writing in very simple language. I believe that poetry is something to connect with our audience, to connect with our readers. So, the language of poetry should be easy, and the language of understanding. You should not run to a dictionary every time you read Paromita's poem. It's like that. So I like it that way. Another thing which I think about poetry, of course, see, there are a lot of negativities in our life, right? There are negativities. True. And as Vivekananda said, that the dualism, the duality of existence, the duality of good and bad. But I feel, as poets, we are the blessed ones. Why? Because we can, with our language, we can make things positive. We can make negativities much smoother. We can bring positive thoughts in our audience or in our readers. So I love it when people call me a positive poet. It's just because not for the love of them calling me a positive poet, but I strongly believe that we poets, we have the immense possibility, immense strength in us, in our hearts, in our pen, in our minds, to make poems to be soothing. In supposing during the COVID, I wrote many poems, and many of my fellow poets also wrote, where, everybody was so scared. So we poets have the ability to smoothen down a situation like that. When everybody is scared, you bring in hope. I think without hope, humans cannot live. So everybody can leave you, but hope cannot leave you. And love, of course. I write a lot of love poetry because there is immense hope in love also. So if you allow me, I feel I'll read one of my poems. And from love, I feel that initially we need to love ourselves, and only then you can love others. First and foremost, you need to love yourself, and then only you can love others. And so one of my poems, which I love myself, one of my favorite poems, is Suddenly. Suddenly I'm feeling I'm flying. Suddenly I'm feeling I'm free. Suddenly I feel I've fallen in love for the first time. Suddenly I can't recognize the new me. The blue skies are brighter, all work is lighter. Some hidden spark has ignited, some unidentified thoughts have been sighted. Suddenly, the colors have changed. All trees are green, as if it had just rained. Suddenly, the meanings have changed. All bad thoughts have drained. Am I on cloud 9? Am I sick or am I fine? Suddenly, somehow, I'm finding the new me.
Somewhere I'm discovering the new me. Suddenly, I feel I've fallen in love for the first time. Suddenly, I've fallen in love with me. So I think, this was like you asked my Beautiful. journey. My journey. Yes, I have not written poetry when I was small. I've done my PhD in genetic toxicology. I was teaching in a college all the while. I was the principal of a college and so on. So suddenly, this passion of poetry came into me again. Suddenly, I'm Wow. using the word suddenly. So I think I started writing. Probably make this as a better place with this hope and love. So probably this make this place as a better place. Yeah. Well, I started quite late in my life writing poetry, but Mhm. I feel very content, very happy to, when I can express myself through poetry. So, like Lovely. I was saying, when you love yourself, only then you can spread love, you can make other people happy. True. Many interviews they had asked me, like, what is the motto of your life? Believe me, Manjuri, I believe I love to be happy. I think that is the ultimate for all of us. And when you want to be happy, it might sound very selfish at first that, oh my God, Paromita wants to stay happy. But when you want to be happy, you see to it that everybody around you is happy. So, Yes. that way you spread happiness, and that spreading of happiness again bounces back to you. So, that is the motto in my life. So, in every poem, I try to make people happy. That's it. So, So again, actually you are creating the positive vibes around you, right? yes, So yes, yes. so I just loving first, love loving that. self is the first and foremost thing that we Yes, should supposed to do, and that's why we can spread this positivity not only amongst absolutely, us to us, it's to the world actually. Lovely, Paramita Di. What absolutely, would be your next absolutely. poetry? Is it Shamsam Uh, only or the English then one only? again, when we talk about love poems, we generally talk about romantic love. But all of us poets again will be with me when I say that love is not always romantic. There are different kinds of love for your parents, love for your children, True. love for your siblings, love for your friends, like, so it's there are several kinds of love. Now, since I live in Mumbai for a long time, in Kolkata, I have this house of my parents. We have those old mansion kind houses with three florid house, and we have those Right. antique furniture, worn out antique furniture. My parents are no more. So, there's this chest of drawers. Whenever I see that chest of drawers, I remember my childhood. I remember how I used to play with my siblings. We are quite a number of siblings. So, so how I used to play with my siblings, my mother keeping everything of ours into that chest of drawers. So when I see the chest of drawers, I'd written a very emotional poem about the chest of drawers. And this, you will understand, is a very different kind of love. The chest of drawers. Rummaging in the chest of drawers, old papers, old tidbits, forgotten diaries, forgotten books, faded papers from every nook. Rummaging in the chest of drawers, old envelopes, old ink pots, forgotten days, forgotten memories, faded paintings, pale sceneries. Rummaging in the chest of drawers, the lusterless Burma teak, the worn out wooden form, filled with childhood memories, secure and warm. Rummaging in the chest of drawers, my childhood comes alive. My playful days, which went by so soon, without realizing fully the beauty of dawn, came the noon. So here is suddenly noon comes when you become Yes. middle aged and you lose your youth, lose your childhood, and suddenly, that chest of drawers reminds me a lot about my parents, my days with my siblings. So it's like that, yes. That's lovely. That's lovely. Thank you, Paramita Di. We'll come to you again. Yes, please. Meanwhile, couple of lines. আই থিঙ্ক কালকেই বোধহয় পেয়েছি, যদি খুব ভুল না বলি। ভাবতে দারুণ ভালো লাগে যে কবিতা একটা কেউ কেটা,
ভারী তালে বল, তীর ও গুলির চেয়ে শক্তিশালী শব্দ ও অক্ষর। আসলে কেউটে তো দূর, সে হেলেও নয়, এমনকি মাপে না সময়। আসলে কিন্তু কিচ্ছু না, কবিতা বেচারা দেখো কিছুই পারে না। না পারে বুনতে ধান, রাঁধতে ভাত, না পারে একটি সুতো বানাতে। তারই মাথায় ছাদ নেই, সে কি করে পারবে বাঁচাতে? সে পারে না থামাতে যুদ্ধ, না পারে সে চুক্তিতে স্বাক্ষর, যদিও রচিত সে মনের কলমে সঙ্গী অক্ষর। তাহলে কেন এই মাতামাতি তার নামে? কেন এই উৎসব সমাকীর্ণ জ্যোতিপথ? কেন এই ভাব যেন তারই জন্য যুধিষ্ঠির রথ? পারে না ফোটাতে ফুল ফল, পারে না বিদ্যে কাটা। সে হয়তো চোখে আনে জল, সে হয়তো আনতে পারে হাসি। সে হয়তো প্রেম পারে, খুনসুটিও কিছু। সে হয়তো নিরাময় নয়, তবু তার পাথেয় হতে পারে তার বসে থাকা তাই মনের দুয়ার। কে কতটা কি পারে শেষমেশ এখন তো জানা হলো সব। কবিতা তো প্রেম নয়, তার অনুভব। কিচ্ছু পারে না বলে সে তবুও পারে কত কিছু। আমার সে শিরস্ত্রাণ, আমি তাই করি না মাথা নিচু। সে আমার ধমনীতে বয় বলে আমি অহংকারী। সহস্র ঘৃণার সামনে সপাটে গোলাপ দিতে পারি। একরাশ গোলাপ নিয়ে যার লেখা কবিতা, তার কাছে আসছি অমিত দা। অমিত চক্রবর্তী, আহ কোথা থেকে শুরু করব তাই ভাবছি অমিত দাকে নিয়ে। একটু একটু করে এগোই। প্রকাশিত কাব্যগ্রন্থের কয়েকটা বইয়ের নাম বলছি: তিন বন্ধুর কবিতা, আত্মখনন, সাদা পাতা নিরক্ষর, মৃত্তিকা বৃত্তান্ত, অবৈধ বৃষ্টি বৈধ প্রলাপ, ফরবিডেন রেইন জাস্ট ডেলিরিয়াম। এটা এটা ডুয়েল ল্যাঙ্গুয়েজে, দ্বিভাষিকে লেখা, ইংরাজি এবং বাংলায়। রাত 10টার আলাপচারিতা, জীবন পাত্র উচ্ছলিয়া, এই নিঃসীম জার, এই সাদা সন্ধ্যা, সাদা অন্ধকার, সরি, স্মৃতি জলে দু চারটি বুদবুদ, বিস্তর লম্বা আমার কাছে লিস্ট, কবিতা সংগ্রহ এবং ঈশ্বর কহিলেন, প্রেমে দ্রোহে মায়ায় মোহে, এবং সংলাপ ও শ্রুতি নাটকের একটা সংকলন, সম্পর্ক কথা। এছাড়া দুটি অনুবাদ কাব্যগ্রন্থ রয়েছে: লাভ দ্য নেভার এন্ডিং রানওয়ে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি পোয়েমস অফ ধনঞ্জয় ঘোষাল। ধনঞ্জয় দা আমরা সবাই জানি, চিনি। ধনঞ্জয় ঘোষালের কিছু বাংলা কবিতাকে অমিত দা সেখানে ট্রান্সলেট করেছেন। এবং পোস্ট স্ক্রিপ্ট, ট্রান্সলেশন अगेन ফ্রম বেঙ্গলি পোয়েমস অফ অনিরুদ্ধ চৌধুরী। এছাড়া নানা পত্রিকা ও গ্রন্থের প্রচ্ছদ, সংস্থা ও নাটকের লোগো অমিত দার তৈরি করা। লিখেছেন রূপসী বাংলার কবিতা কেন্দ্রিক জনপ্রিয় অনুষ্ঠান কাব্যমহল এবং ইন্টারনেট অনুষ্ঠানমালা পেখম রেডিওর সঙ্গীত। এছাড়াও গান লিখেছেন বিভিন্ন শিল্পীর জন্য। আবৃত্তি ও শ্রুতি নাটকের 10টি প্রকাশিত অডিও এবং ভিডিও সিডি এখনো পর্যন্ত, আরো আসবে অবশ্যই। তার কবিতা নিয়ে 9 জন বিশিষ্ট আবৃত্তিকারীর উচ্চারণ সম্বলিত একটি সিডি আছে, যার নাম হলো অমিত কথা। এবং এই অমিত কথা প্রকাশ পায় 2019-এর জানুয়ারি মাসে। প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিখিত কবিতা ও আবৃত্তি নিয়ে অমিতদার নির্মাণ করা রয়েছে একটি তথ্যচিত্র, নাম সৌমিত্র দিগন্তের ছোঁয়া, যাতে অমিতদার গ্রন্থনা ও পরিচালনায় কাজ করেছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়। 34 বছর ধরে পত্রিকা সম্পাদনার কাজে অমিতদা যুক্ত। 25 বছর প্রজ্জা পত্রিকার সম্পাদক মণ্ডলীর তিনি সদস্য। থিয়েটারের সঙ্গে যুক্ত আজীবন। বর্তমানে যাদবপুর রম্বানী নাট্য দলের সদস্য অভিনেতা। অভিনয় করেছেন বিজ্ঞাপন এবং চলচ্চিত্রেও। তার অভিনীত ইন্দ্রাশিস আচার্য নির্দেশিত চলচ্চিত্র নিহারিকা বহুল প্রশংসিত হয়েছে দেশে বিদেশে, জাতীয় এবং আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে। পুরস্কারের ঝাঁপিতে আসি: রেশম ঝাঁপি পুরস্কার, কবিতা বন্ধু পুরস্কার,
আকাশ লীনা স্মৃতি পুরস্কার ও 2 বাংলা থেকে প্রাপ্ত অন্যান্য নানা পুরস্কারে ভূষিত আমাদের অমিতদা। এত কিছুর মধ্যে যদিও একটা লাইন সবসময় জোর করে অমিতা জুড়ে দেয়, কারণ তিনি নিজেকে অত্যন্ত সামান্য একজন অক্ষর ও শব্দকর্মী বলেই নিজে মনে করেন, নিজে মনে করে করুক, বাকিগুলো তো আমরা সবাই জানি। সমস্ত ঝুলি এবং ঝোলা নিয়ে এলাম অমিতার কাছে। বলো, কি আমার কি করণীয় এখন? কি করা যায় বলতে, আমার মনে হয় যে কবিতাটা আমি পড়লাম সেটা কালকে বা পরশুরই রচনা, তাই না, নাকি তার আগের? একেবারেই সাম্প্রতিক লেখা। একেবারেই তাই। অমিতার সবকিছু নিয়ে চলা তো অনেক আগে থেকেই বোঝাই যাচ্ছে। প্রথম কবিতা কি লিখেছিলে মনে আছে? উম আসলে আমার লেখা শুরু হয় আমি যখন মানে কবি সব্যসাচী দেব আমাদের প্রত্যেকের কাছে, এখানে আপনারা যারা উপস্থিত আছে প্রত্যেকের কাছে প্রণম্যমান কবি। সব্যসাচীদা যখন লেখা শুরু করেছেন তখন আমার জন্ম হয়নি। যেই পত্রিকার কথা বললেন তখন আমি জন্মাই, হুম। যেখান থেকে তার শুরু লেখাটা। আমার শুরুটা হচ্ছে আমি যখন স্কুলে পড়ি, মাধ্যমিকে সময়, তার জাস্ট আগে ভারত প্রথমবার বিশ্বকাপ জয় করে ক্রিকেটে, সেই নিয়ে একটি গদ্য প্রবন্ধের মতো আর কি লিখেছিলাম স্কুলের ম্যাগাজিন, স্যারের আচ্ছা। অনুরোধে। সেটা ছিল আমার প্রথম প্রকাশিত লেখা। কবিতা লিখি বোধহয় ওই 11-12 এর সময় প্রথম যে কবিতাটি, তার নামটা মনে আছে, কবিতাটা এতটুকু মনে নেই, পদ্য গদ্য প্রবন্ধ বোধহয় কবিতাটার নাম আচ্ছা। ছিল। আহ, এবং যে কথা শুভসাচিদা বললেন যে ব্যাপারটা এরকমই হয়, এই বয়সে এসে, এই সময়ে এসে, এতদিন এই পথে চলার পরে ওই সময়ের এই লেখাগুলোকে অনেক সময় আহ, অস্বীকার করা যায় না বটে, যে ওইগুলো ছিল বলে আজকে এইখানে পৌঁছেছি। শুরুর ওই বাবা মার হাত ধরে না হাঁটা হলে তো আজকে দৌড়তে পারি না। পারতাম না তো সেই। কিন্তু কিন্তু আহ, প্রায় মানে কোথাও মনে হয় এই কবিতাগুলো এখন লজ্জা লাগে আর কি, এরকম কোথাও মনে হয় যে সেগুলো পড়তে গেলেও এখন মনে হয় যে এরকম লিখতাম। তো আহ, তো ওটাই শুরু, ওইভাবেই শুরু। তারপরে লেখার সেগুলো খুব কি সব নিয়মিত। হারিয়ে গেছে না আছে হ্যাঁ, হারিয়ে সংগ্রহে? গেছে, মানে আমার কিরকম হয়েছে, আমি একটা সময় বড় বড় খাতায় লিখতাম, আর হুম। সেসব গুলো বন্ধুদের খুব আবদারে থাকতো যে আমাকে পড়তে দিবি, এরকম 3টি খাতা ও এক বান্ধবীকে দিয়েছিলাম, পরবর্তীকালে হারিয়ে গেছিল সবটা। যা। তো তার মধ্যে কিছু কিছু হয়তো পাওয়া যায় বিভিন্ন পত্র পত্রিকায় যেগুলো প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকাগুলোর কয়েকটা হয়তো আমার সংগ্রহে আছে। হুম। এবং তারপর যখন বই হতে শুরু করে তখন থেকে সেগুলো রয়েছে আর কি। যদিও ঠিকই। বইগুলোরও অনেকগুলো এখন পাওয়া যায় না, যেমন প্রথম 10টা বইয়ের আহ হয়তো 2-3টে পাওয়া যায়, সেগুলো সবকটা কবিতা সংগ্রহের মধ্যে পাওয়া যায় সেই কবিতাগুলো। পরবর্তীকালের বইগুলো পরবর্তী কবিতা সংগ্রহে আসবে, সেইভাবে হয়তো থাকতে পারে, কিন্তু আচ্ছা। সব কবিতা কিন্তু আমার কাছেই নেই। আর কবিতায় আমার কিরকম বিষয়টা, যে কথা শুরুতে বলছিলে অভিনয়ের কথা এবং কবিতার হুম। কথা, হুম। কবিতার কাছে আমার আশা কিন্তু মায়ের জন্য, মানে যখন আমি পড়তে পারতাম না, লিখতে পারতাম না, তখন থেকে কবিতার কাছে আসা। কারণ আমার মা খুব একজন সাধারণ গৃহবধূ ছিলেন। কম বয়সে বাবা মারা যাওয়ায় তিনি পড়াশোনাও বেশি করতে পারেননি, একটি বড় পরিবারের বড় বড় বউ হিসেবে চলে এসেছিলেন, কিন্তু কবিতার প্রতি ছিল তার অমোঘ টান একটা। এবং তার ফলে আমি ছোটবেলায় ওই আহ মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি বা এই ধরনের কবিতাগুলি হ্যাঁ। তার কাছ থেকে কিন্তু শুনেছি। পরবর্তীকালে আর কখনো সেই কবিতা হয়তো যদি আমার পাঠ্যতেও না থেকে থাকে, ওই ধরনের ছড়া কবিতাগুলো কিন্তু আমার স্মৃতিতে চিরকাল থেকে গেছে, এবং কবিতার প্রতি ভালোবাসাটা আমার ওখান থেকে শুরু হয়েছে। আচ্ছা। ওইটাই হয়তো আমাকে কোথাও কবিতা পড়া, কবিতা বলা, এই পদ্ধতির মধ্যে দিয়ে কবিতার কাছে নিয়ে এসে কোথাও এসে লিখতে প্রণোদিত করেছে একটা সময়। আর অভিনয়টা আমার বাবা অত্যন্ত দক্ষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন, হ্যাঁ। এবং অবশ্যই। অদ্ভুতভাবেই আমার বাবার শেষ মঞ্চ অভিনয় এবং আমার প্রথম মঞ্চ অভিনয় একই নাটক, ও 1990 সাল। বাবা তারপরেও দীর্ঘদিন বেঁচে থেকেছেন, অভিনয় আর করেননি, পরিবারের কারণে তিনি আর তারপরে ছেড়ে দিয়ে, মানে ফুল রিটায়ার করেছেন আর কি সমস্ত থেকেই। হুম। কিন্তু আমি ওই যে পথটি ধরেছি, আমি আর আমাকে চলেছে ছাড়তে পারি। এখনো। বাহ। তাহলে মা এবং বাবার হাত ধরে যে দুটো পথে অমিতার হাঁটা শুরু শুরু চলা শুরু, সেই দুটো হাতের
সঙ্গী করে অমিতদা এখনো পথ চলেছে এবং চলতে থেকো আমাদের সকলের জন্য এবং অবশ্যই নিজের জন্য। কি শুনবো অমিতদা? প্রথম একটি শোনাই, কে তোমাকে কি দেবে। বেশ। কে তোমাকে কি দেবে? দেবে না, দেবে না, তুমি না আদায় করো যে। মুঠো বড় হোক নিরবধি, যে কেবল চিহ্ন দিয়ে ভাই বোন আলাদা করতে চায়, তুমি তাকে দেখো না ক্ষমায়। এই দেশ নদী এক, সব জল ধরে এর ধারা, অন্যের জায়গির নয়, এ তোমারই পাড়া। অনর্থ কাজিয়া থেকে যেই রাস্তা দিগন্তে মিলায়, শ্মশান কবর সেইখানে পাশাপাশি, আগে পরে নেই রেশারেশি। এসো একটু চাষবাস, এসো একটু বয়ানে, সুবাতাস ভরি প্রাণে প্রাণে। এই যে আমাদের দেশ, অবিভক্ত মনের উঠোনে, রোদ এলে কেউ কেউ ছায়ার সংখ্যা যেন গোনে। জুড়ে ফেলো হাতে হাত, জুড়ে ফেলো ছায়ার শরীর, সন্ত্রস্ত বহু হোক সম্মিলনে, একমেবা দ্বিতীয়ম বীর। তারপর বুঝে নেওয়া, কে আজও মাটিকে ভাঙে বোধে, নিশ্চিহ্ন করো তাকে সংহতির দৃঢ় প্রতিরোধে। কে তোমাকে কি দেবে? দেবে না, দেবে না, খননের প্রত্যয়ে আকরিকে খুঁজে নাও সোনা। দেশের ভিতর থেকে দেশকেই আদায় করতে হবে, তবেই তো পতাকা খানি ওড়াতে পারবে গৌরবে। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। অমিতদার ঝোলায় আছে তো আর একটু শোনানোর? হুম হুম আরেকটা শুনি, শুনে তারপর আরেকজনের কাছে যাই। আহ একটি আমার খুব প্রিয় কবিতা পরেরটি যেটি শোনাবো, হুম। এটি আমি অনেক অনুষ্ঠানেই বলি, আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু বসন্তকাল, তাই এই কবিতাটি পড়ি। বেশ, বলো। নাম বসন্ত, কবিতাটির নাম নাম বসন্ত। স্মৃতির ভিতর যেসব স্বপ্ন পড়ে, তুমি তাদের হয়তো বলো ব্যথা, তবুও তাদের নাম আসলে বসন্ত। যে চুম্বনের গল্পগুলো আজও হাওয়ায় উড়েও থেকেই গেছে অনুক্ত, তুমি তাদের ডেকেছো আশ্লেষ, কিন্তু তারা নাম নিয়েছে বসন্ত। দিনের শেষে রাত্রি তো নামে, উঠতে চেয়ে জন্মপারের ভোরে, সেসব তোমার আদর মাখা আশা, যদি বলি তাদের নামও বসন্ত। হাসির তরি কতবার যে ছুলো এপার ওপার গোপন রোদন ঘাট, তুমি তাদের অভিমানের স্রোতে চুপি চুপি নাম দিয়েছো বসন্ত। চৈত্র দিনের পলাশ শিমুল আগে আবার যদি রং লেগে যায় মনে, তুমি তখন রবীন্দ্র গান ধরো, তাই তো তোমার নাম দিয়েছি বসন্ত। যে ছেলেটির মনের গোঠে গোঠে আজও বাজে ঘর ছাড়ানি সুর, যে মেয়েটির উদাস করা চোখে নুপুর ফোটায় অন্তমিল দুপুর, তাদের জন্য ফিরেই যদি আসো, তবে তুমিই আমার বসন্ত। বাহ 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 বাহ, এই কবিতাটা আমি পড়েওছি, খুব সুন্দর। এবং থ্যাংক ইউ যে তুমি আজকে এটা এখানে অন্তত এই ফোরামে বললে। এটা আমাদের প্রাপ্তি, পাওনা। আবার আসি অন্য ভাষায়, চেষ্টা করছি একসাথে সবকিছুকে রাখার অল্টারনেটিভলি। যারা আমাদের বন্ধুরা রয়েছেন আধ ঘন্টা না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি অনুষ্ঠানে, একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিই, তারপরে আসছি আমাদের পরের কবির কাছে। অনেকে আছেন কারোর মেসেজ পড়া হয়নি একদম শুরুতে। তাপস দা, থ্যাংক ইউ তাপস দা সঙ্গে থাকার জন্য। সবাইকে বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা। স্বাতীদি আছেন, থ্যাংক ইউ স্বাতীদি। স্বাতীদিও শুভেচ্ছা জানিয়েছে। আছেন সিদ্ধার্থ ব্যানার্জি, থ্যাংক ইউ সিদ্ধার্থ দা সঙ্গে থাকার জন্য। সুজাতা চট্টোপাধ্যায় দে, উনিও সকলকে শুভেচ্ছা এবং কবিদের প্রণাম জানাচ্ছেন। মলি দি আছো, মলিদির সঙ্গে আমাদের কালকে দেখা হবে, থ্যাংক ইউ মলিদি, থাকো সঙ্গে। পায়েল মুখার্জি আছেন শিলিগুড়ি থেকে। মধুমিতা আগামীকাল থাকবে আমাদের সঙ্গে, মধুমিতা গৌহাটি থেকে আছেন।
সাথীদি আছেন পার্থদা। পার্থদা, দেখতে পাচ্ছ না আমাদের? আচ্ছা, তোমাকে তাহলে পরে আমি লিংক পাঠাবো, তখন দেখো। সঙ্গে আছেন পিঙ্কি শর্মা আসাম থেকে, সুতপা দাস রায় বর্ধমান, মলিদি অসাধারণ মঞ্জরি, থ্যাংক ইউ মলিদি, শ্রাবণীদি, শ্রাবণী গাঙ্গুলি, শুভাদি। শুভাদে লিখছেন, স্রষ্টার কাছে তার সৃষ্টি কেমন জানতে কবিতা দিবসে আজকের শ্রুতিমঞ্জরির আয়োজনকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ শুভাদি, আগ্রহের সঙ্গে এই অনুষ্ঠান শুনছি। বেশ। পৌলমী মজুমদার পারমিতা দিকে মেনশন করে লিখেছেন, পারমিতা দি লাভলি থটস, ইয়েস ইনডিড, ভীষণ ভালো লেগেছে দুটো জিনিসই। সাথীদি, শুভাদি আবার লিখছেন, যা হারিয়ে ফেললাম। শুভাদিও লিখছেন পারমিতা দিকে, নিজেকে সুখী করতে না পারলে কাউকে সুখী করা যায় না। এই বার্তা কবি পারমিতা মুখার্জির সাডেনলি কবিতাটির মধ্যে রয়েছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সাথীদি লিখছেন, অমোঘ সত্যি এ কবিতা, কে তোমাকে কি দেবে। মৈত্রেয়ী চৌধুরী আছেন, মৈত্রেয়ীদি বেশ আছেন আমাদের সঙ্গে বন্ধুরা, জেনে এবং লেখাগুলো পড়ে খুব ভালো লাগলো। একটু উৎসাহটা তো পারেই। আসবো কার কাছে? আসি এবার আমাদের ভারতের পশ্চিম দিকের ভাষায়। কাছে আহাত ম্যাডাম? सुपर्णा मैम अनम्यूट करना पड़ेगा आपको. आमच्या नमस्कार. शो मध्ये आपले स्वागत आहे. नमस्कार. खूप खूप नमस्कार. धन्यवाद. धन्यवाद. तुम्ही येथे आलचा मॅम, आम्हाला आनंद आहे. अरे वा. Trying to, I was just trying to communicate with Suparna ma'am. যেটা আমি বলছিলাম সেটা মারাঠি। सुपर्णा मैम, शी इज अ मराठी पोएट. थैंक यू सो मच मैम. थोड़ा सा वो दिक्कत हो रही थी इनिशियली, बट अल्टीमेटली यू हैव मेड इट. थैंक यू सो मच. Mrs. Suparna Kulkarni, she is a poet, of course. That's the reason she is here as well, to represent Marathi language. She's a poet, writer, and teacher. She has completed literature, I mean to say Marathi, completed her master's and then pursuing PhD in Marathi literature. She's the author of book Kahi Oli Anubhavya and by Parampitra Publications, critical articles on old Marathi poems. Now, dear friends, most interestingly, she is having vast experience in the making of biographical encyclopedia in literature, music, and visual art of Maharashtra. Now, currently, she is teaching Marathi to newly recruited officers at National Academy of Customs, Indirect Taxes, and Narcotics. This is something unique sector where she is teaching the local language, Marathi language, to all the government officials. Suparna ma'am. The same thing we'd like to know from you regarding your journey little bit, and how, I mean, this officials teaching this Marathi, a little more of story if you are having to share along with us. येस, खूप खूप धन्यवाद मला या प्लॅटफॉर्मवर बोलवण्यासाठी. इस प्लेटफॉर्म पर मुझे बुलाने के लिए खूब खूब धन्यवाद. सबसे पहले मैं आप लोगों की बांग्ला भाषा बहुत दिनों बाद सुन रही हूँ और मुझे एक छोटा सा वाकया सुनाना है मेरे बचपन का, बिल्कुल. क्योंकि मैं बांग्ला भाषा से मेरे नाम से ही जुड़ी हुई हूँ. जी. सुपर्णा ये सुपर्णा. नाम, हाँ, यस, जी. बिकॉज माय फादर, मेरे पिताजी वो अपने स्वामी विवेकानंद और रामकृष्ण परमहंस इनके बहुत बड़े भक्त थे. अच्छा. सो उनको कलकत्ता, बांग्ला भाषा, बांग्ला संस्कृति, बांग्ला कल्चर ये बहुत बहुत लगाव था. पसंद था. हाँ, और मेरा जन्म जब हुआ उस समय एक ममता नाम का फिल्म रिलीज हुआ था. सो उसमें वो लड़की का नाम सुपर्णा है. सुपर्णा थी. सो उन्होंने वो नाम मुझे दिया है, तो वहां से मेरा शुरुआत होती है. अरे और बढ़िया. और वो वाकया ऐसा है, बहुत अच्छा ये है, मेरे पिताजी रेलवे में थे,
तो हम लोग अच्छा। नागपुर में रेलवे क्वार्टर्स में रहते थे, तो वहाँ हम्म, पर सारा कॉस्मोपॉलिटन सारा ये था, और वहाँ पे बंगाली बहुत थे। तो हमारे बाजू में एक मिस्टर एंड मिसेस दत्ता रहते थे। तो जैसे ही वो कलकत्ता से आए हमारे बाजू में, तो हमसे मिलने आए कि चलो भाई आपसे थोड़ा मुलाकात करते हैं। तो मिसेस दत्ता आ गई और मेरी मम्मी ने सबका इंट्रोडक्शन किया, और मेरा भी इंट्रोडक्शन किया कि मैं सबसे छोटी बेटी घर में, तो अच्छा। ये हमारी सबसे छोटी बेटी है, इसका नाम है सुपर्णा। सो मिसेस दत्ता वॉज शॉक्ड, और उन्होंने ऐसा अपना बंगाली पल्लू ऐसा ऐसा किया और ऐसा ऊपर से ले लिया, और वो ऐसे ऐसे थोड़ा ये करके ऐसे करके बैठ हाँ, गई। So Mr. Datta was he was laughing, and he asked him asked her কি হবে কি হবে। So Mrs. Datta was like नो नो नथिंग नथिंग, और ऐसे करके बैठ गई। फिर मेरी मम्मी को भी समझ में नहीं है कि व्हाट हैपेंड। तो हाँ। मिसेस दत्ता सेड किचू बोलबे ना, मीन्स मैं कुछ नहीं बोलूंगी, क्योंकि मेरे सासू माँ का नाम भी सुपर्णा है। Oh, सो this बोले is great. so she said नमस्ते सासू माँ। एंड देन नेवर शी आस्क्ड मी सासू माँ नमस्ते सुपर्णा, ऐसे ही बोलती थी वो मुझे, ओह, सुपर्णा अच्छा। सासू माँ। सो वहां से मेरा हाँ, ऐसा ऐसा है परिवार में। अगर मान यस लीजिए कि घर में जेठ जी का नाम अगर कोई दोस्त के नाम से या किसी दूसरे के नाम से आ जाता है, देन दैट लेडी, आई मीन शी इज नॉट सपोज टू टेक दैट पर्टिकुलर नेम। तो और यही हुआ रिस्पेक्ट। रहेगा। सो यहीं से मेरी शुरुआत होती है बंगाली यह से ही कल्चर। बांग्ला और बांग्ला की हाँ, शुरुआत है आपकी। यस यस, और वो अंजलि देना और वो सारा मुझे सब पता है। और मैं ओह। बहुत, मेरे बहुत सारे फ्रेंड्स हैं, उनके निकनेम्स भी मुझे बहुत पसंद थे, बाबला, रॉक टीम, चंदन, सारे लोग मेरे बहुत सो आई एम वेरी और फॉन्ड ऑफ दिस कल्चर, और मुझे बहुत अच्छा भी लगता है। सो नाइस टू मीट यू ऑल ऑफ यू। और वेलकम। हाँ, और विश्व कविता दिवस के लिए सब लोगों को जी, शुभकामनाएं। और आपको मेरा भी। मेरा जो जर्नी है वो एक दिन मैं आप लोगों को सुनाऊंगी, लेकिन अभी नहीं, क्योंकि बहुत बड़ा लॉन्ग जर्नी है। सो कविता लिखना, लेकिन मेरे लिए एक इंस्टेंस ऐसा हुआ कि मेरा एक मेजर एक्सीडेंट हो गया। और वो 2 साल में जो मुझे मेरा जो हाथ में तकलीफ हुआ, मेजर एक्सीडेंट था। हम्म, सो उसमें वहाँ से उसमें निकलने के लिए मुझे कविता बहुत ये नहीं ओह, फायदेमंद हुआ। हाँ, सो मैं बहुत दुखी थी मैं उस समय, और फिर उस समय मैं बहुत सोचती थी, वो बहुत वैसा पढ़ती थी। एक्सप्रेशन निकला हाँ, आपका। यस, और वहाँ से फिर लिखना शुरू हुआ, और मेरा मेरा करियर भी एट द एज ऑफ 36 आई हैव स्टार्टेड माय करियर। सो तब तक तो मैं अच्छा, एक गृहिणी करके ही थी। सो यस, आज क्या लेकिन सुनाएंगे मैम? हाँ, यस, अभी एक कविता है। और कविता भी ऐसा है कि कविता हमें कहाँ मिलती है, कहाँ उसे ढूंढेंगे, कहाँ पर कविता हमें मिलेगी, इसी के ऊपर कविता के ऊपर ही कविता है। आहा। तो उसका शीर्षक ऐसा है, कविता अस्ते कुठे। यहाँ पर मैं आप लोगों को थोड़ा बीच बीच में हिंदी में थोड़ा सा उसका ये बताते हम्म। जाऊंगी, यानी फिर अर्थ आप लोगों जी। को। यस, जी। कविता अस्ते कुठे मीन्स कविता कहाँ रहती है, कहाँ मिलेगी हमें। ओके, सो कविता अस्ते रुमझुम पावसात। समझ में तो आता है शायद, जी, जी, अगर जी। नहीं नहीं कुछ समझ में आया तो मुझे जरूर पूछिए। कविता अस्ते रुमझुम पावसात, कविता अस्ते झुणझुणु पैंजणात। कविता अस्ते पैंजन में होती है अपने, जो हम लोग पहनते हैं। कविता अस्ते झुळू झुळू पाण्यात मीन्स पानी में मिलती है हमें, बारिश के पानी में, और सही सभी जगह। कविता अस्ते खुळू खुळू खुळ्यात, यानी जो छोटे बच्चों को हम झुनझुना बजाते हैं, हम्म। कविता उसमें भी होती है, बराबर। सो कविता अस्ते कुठे, कविता वसते तिथे। वसते, अच्छा। वससी यहाँ संस्कृत ये है, वर्ब है। जी, वसते जी, मीन्स एग्जिस्ट होना। ओके, सो जी। कविता वसते तिथे। कविता अभी और कहाँ कहाँ मिलेगी कविता, कविता पाखरात पंछियों में, कविता रानात मीन्स जंगल में, कविता गाण्यात गाने में, कविता मनात मन में, कविता ढगात, कविता ताऱ्यात, कविता तुझ्यात, कविता माझ्यात। वाह। कविता आप में भी है, कविता मुझ कविता में में भी है। है।
येस. सो कविता असते कुठे, कविता वसते तिथे. कविता भाकरीत. भाकरीत हमारा ज्वार का रोटी खाने का जो जी होता जी है, रोटी. भाकरी, हाँ Yes, हाँ भाकरी. कविता भाकरीत, कविता चाकरीत. हम जो सर्विस करते हैं हम पैसा कमाने के लिए, वहां पर भी तो कविता है ही है. कविता फुलात, कविता मना फुल, कविता मुलात, यानी बचपन में कविता है, फूलों में कविता है. कविता शेतीत, कविता मातीत, यानी मिट्टी में कविता है, कविता फार्म में है. कविता रक्तात, कविता माणसात. कविता खून में भी है उनमें है. और कविता मानुष में भी है, मनुष्य जी में भी है. जी कविता असते कुठे, कविता वसते तिथे. अभी क्या नहीं करने का. कवितेची भ्रूण हत्या करू नका. भ्रूण हत्या, ये से नहीं जो आजकल भ्रूण हत्या जानते होंगे आप लोग, सारे लोग. जी यानी जो बच्चा गिराने का जो प्रोसेस है, लड़कियों का भ्रूण जो होता है वो उसे गिराने का जो प्रोसेस है. कवितेची भ्रूण हत्या करू नका. कवितेला टाकू नका, उसको लेफ्ट आउट मत कीजिए. सोडू नका, छोड़ मत दीजिए. कवितेला उकिरड्यावर फेंकू नका. यहाँ पर है तो वो कविता, लेकिन मैंने अपने लड़कियों के बारे में बोला है कि लड़की अगर होती है, जन्म लेती है, तो उसको किस तरह से ये हो जाता है, उसको किस तरह से लेफ्ट आउट किया जाता है, इसके बारे में बोला है. कवितेला उकिरड्यावर फेंकू नका. कवितेला पायदळी तुडवू नका. मीन्स पैरों के नीचे मत कुचलिए, उसको बाहर मत फेंकिए. कविता असते कुठे, कविता वसते तिथे. वसते इथे. अभी कविता को कहाँ रखना चाहिए, कविता को क्या नहीं करना चाहिए और कविता को कहाँ रखना चाहिए. कवितेला हळूच गर्भात रुजवायचं असतं. मीन्स उसको गर्भ में रखना चाहिए. हम लेडीज जो अंदर. एक स्पेशल हमारा अंग है जो और किसी को नहीं मिला है. सो ये है जी. गर्भ, जहाँ पर हम बच्चे को पालते हैं. तो कविता को कहाँ रखना है, कविता को वहां रखना है. कवितेला हळूच, और वो भी धीरे से, गर्भात रुजवायचं असतं. कवितेला फक्त हृदयात साठवायचं असतं. यहाँ पर रखना है कविता को. कविता को हमारे हृदय में रखना है. कवितेला शब्दार्थांच्या उबेत निजवायचं असतं. अभी जब बच्चा होता है तब उसको हम सुलाते हैं और उसके उसमें उसमें उसको हम अच्छे से लिपट लपट कर सुलाते हैं. लेकिन कविता को भी ऐसे ही हमें क्या करना है, उबेत निजवायचं असतं. उसको सुलाना है कविता को. कवितेला फक्त शब्दात फुलवायचं असतं. यानी उसके जो शब्द है उसमें ही उसको फुलाना है, फूलों के जैसे फुलाना है. सो कविता, यानी कविता को क्या करना है, क्या नहीं करना है, कहाँ पर रखना है, इसी के बारे में कविता. ये कविता कितनी बढ़िया है और कितना उसका जो एग्जिस्ट होना है वो हमारे लिए कितना मायने रखता है. मायने यही मैंने रखता है. ये कविता में, कविता असते कुठे, कविता वसते तिथे. सो धन्यवाद. वाह. थैंक यू सो मच मैम. थैंक यू. अभी भास्कर जी के पास आऊं. यस. मिस्टर भास्कर झा फ्रॉम मुंबई. भास्कर जी, भास्कर दा अनम्यूट করতে হবে. হ্যাঁ করে দিলাম. Yes. Again, a genius person. There are so many people are here, and Mr. Bhaskar Jha, Bhaskaranand Jha Bhaskar, is a trilingual poet. এখনো পর্যন্ত আমরা দোভাষী, বাংলা, ইংরাজি, ফ্রেঞ্চ আসবো, মারাঠি, হিন্দি মিক্স শুনেছি. নাও মিস্টার ভাস্কর ঝা 3টে ল্যাঙ্গুয়েজে উনি কবিতা লেখেন. Trilingual poet, Maithili, Hindi, and English. He is a short story writer, critic, and reviewer, regularly published in various national and international magazines, in both way printed and through online as well. His 3 collections of poems in English, Soothing Serenades, 2 Indias and Other Poems, and Thoughts in Solitude, যেটা খুব গুরুত্বপূর্ণভাবে এখানে বলার প্রয়োজন আছে, that one of his poems on Nelson Mandela is included in the academic syllabus prescribed for the school students of Philippines.
Bhaskar da, welcome here in this forum. ভাস্কর দা বাংলার মানে কলকাতার সাথে যুক্ত অবভিয়াসলি, যে কারণে খুব সহজে বাংলা কথায় বলতে পারি, সবসময় অন্য ভাষায় কথা বলার দরকার পড়ে না। ভাস্কর দার কাছে সরাসরি আসছি। সবাইকে আমি একই একটা প্রশ্ন করেছি, কবে থেকে শুরু? সো হাউ ইউ হ্যাভ স্টার্টেড দিস পোয়েট্রি রাইটিং? Before I start, just let me express myself. Amida, namaskar. সব্যসাচী দেব, প্রণাম জানাই আপনাকে। আপনাকে ফার্স্ট টাইম দেখা হচ্ছে অমিত দার সঙ্গে, অনেক কথা হয়েছে আমাদের डिफरेंट प्रोग्राम में। यस। सुपन नमस्कार, आपका कावरा और चिमरी याद रहेगा, ठीक है। परमिता दी नमस्कार, and really it's very I am feeling honored to be part of this wonderful program organized in honor of what is called the World Poetry Day. So the greetings, the best greetings to all of you good, better, noble souls of the land. So first of all, my greetings. See, actually, I'm having some poems particularly centered on the importance of poetry, because today is World's Poetry Day, and the theme for this year World's Poetry Day is standing on the shoulders Yes. of the giants. Sure. So this is the occasions where we can pay our floral tributes to the literary stalwarts of all the literary treasures of the world, whether it is irrespective of any languages. So this is the right opportunity. Okay. Now, actually, this is the difficult time. Everybody is aware of that fact. And in the times, in the difficult times, nothing but literature, particularly the poetic form of expressions, helps us, offers us the hope, the optimism to cope up with the challenging times. And actually, the most beautiful objective of poetry is to make us evolve into a good human beings that have been reiterated by all the literary worlds of in all literatures. And that's why I remember Sudama Prasad Pandey, one of the Dhumil. He is one of the prominent writers, the poets of Hindu literature, and he has written a poem on poetry showing or reflecting or displaying the importance of poetry. And he says, he writes in that poem, कविता क्या है? कोई पहनावा है? कुर्ता पैजामा है? ना भाई ना, कविता शब्दों की अदालत में, मुजरिम के कटघरे में बेकसूर आदमी का हलफनामा है। कविता क्या है? क्या व्यक्तित्व बनाने की, चरित्र चमकाने की, खाने पिलाने की चीज है? ना भाई ना। And the most remarkable 3-4 words, please mark it. कविता भाषा में आदमी होने की तमीज है। कविता भाषा में आदमी होने की तमीज है। So poetry teaches us the humanitarian values, आदमीयत, इंसान। Right. So we have to evolve that kind of, the beautiful existential essence of ourselves. So that is that. Now the patterns, everybody was asked what was your first poem. Then somebody started with different things. Somebody started some different things. For example, Sabyasachi Da actually just he has presented very picturesque, beautiful poem where all the chitratmak, all the visuals, the beauty, aesthetic pleasure, what providing. So natural landscape he has presented through his poem. Paramita Di, very evocative poem. Amita actually very self-reflective, taking on different aspects of of his life. So this way, what we do, we connect, we express ourselves, our thoughts, our desires, our reflections, our ruminations, whether it is objective observation or subjective reflection. So that there is a balance between the objective observation when you look at something and what happens inside you. You just go on musing over those aspects of the visual beauty,
then you come up what is called poetry. So that's that. So I have got one very beautiful poem based on that. The title of the poem is "Poetry is Not a Quickie." Though the imagery is, might be creating sensuousness, but actually it is apt to the occasion. The title of the poem is "Poetry is Not a Quickie," because everybody is writing poetry, but poetry is not that. Because the first line of the poetry is very difficult to come out. And the first line of any poem is thought to be the divine revelation. Once you get the first line, you sum up your poem in a very beautiful way. And even if you try hard, you want to be coming up, you have some idea and thoughts, but you are not able to express or pour them out in the artistic form. But True. one line comes up, then it becomes quite easier. You can express yourself, utter your feelings. So okay, so that I am coming up with my English poem, and it is very close to my heart. Hope all of you, the renowned, the poets, will understand. Poetry is not a quickie, some sexual connotation. It ejaculates only when it attains maturity of emotions. Mhm. The pure, impure puberty only when the orgasmic spasms embrace an ejaculatory feel, meaningful moans. Actually, Suparna ma'am actually has given very beautiful images. Garb bhroon hatya, garb, something like that. So it has some connotation with that part also. Meaningful moans of intense love, unuttered sighs, woes, or twinge of pain, not from a sweet swinging. Poetry is not an incision, cesarean operation. Poetry is not an incision of a cesarean operation for an easier delivery of a heavy heave, for heaving a sigh of relief. It is a catharsis. Poetry is a catharsis. Much soothing relief to soul, impregnated with labor of passion and love in the deep ravines of life. Mated and consummated, fullest to the full, the intimate communion between heart and mind gives blithe birth to the beauteous creativity, no more writhing in pain, but wallowing in pleasure of intense ecstasy, aesthetically resulting into a blissful procreation, not creation, it is procreation, a poetic creation of soulful expression, fondly questioned as a poem. So the Wow. process of coming up with a poem involves a lot of patterns, so many numerous processes, and then it comes out. But what is important with the context of poetic writing is your maturity of thoughts, maturity of emotion. It should not be premature ejaculation. It may let it take up some time to hedge the real treasure, the essence of poetry. That's it. This is one. अब मैं आप लोगों को एक हिंदी पोएम सुनाता हूँ, वो भी कविता पे ही आधारित है, और होप आपको समझ में आएगी, कोई ज्यादा कुछ नहीं, इसी से मिलता जुलता. Life, poetry is the criticism of life. As I told you, what you observe that finds and very similar articulations in forms of sentences or whatever way. So आज कविता दिवस है, तो मैं डेडिकेट करता हूं सभी पोएट्स को और कविता को भी. कविता, आज तुम्हारा विशेष दिवस है. कविता, आज तुम्हारा विशेष दिवस है. तुम्हारा यौवन अंतस का नवजीवन है, नव ऊर्जा है,
नवपुंज है, आलोक है विचार का, भावना संचार का, नव कल्पना की गागर हो, नव कल्पना की गागर हो, उद्वेलित भावों का तुम असीम शांत प्रशांत महासागर हो। उद्वेलित भावों का तुम असीम शांत प्रशांत महासागर हो। कविता, तुम सरिता हो मृदु भावों का। कविता, तुम सरिता हो मृदु भावों का, डेलिकेट थॉट, डेलिकेट फीलिंग्स, टेंडर फीलिंग्स, कटु आवेगों का, सभी संवेगों का सुंदर समीचीन संगम हो। जब तूफानों से पंगा हो, जब तूफानों से पंगा हो, उदात लहरों की तुम ही पावन गंगा हो। उदात मीन्स सब्लिमेटेड, उदात लहरों की तुम पावन गंगा हो। और लास्ट स्टेंजा, कविता, तुम्हें प्रेम में लिखता हूं। कविता, तुम्हें मैं प्रेम में लिखता हूं, खुशी में शब्द शब्द चुनकर चैन से चूमता हूं, चैन से चूमता हूं। गम में बन जाती हो आंसू, गम में बन जाती हो आंसू, फिर खुद को तुमसे ही समझाता हूं, तुमसे ही समझाता हूं, उलझन जीवन का सुलझाता हूं। Poetry actually when we are knotted, we have knotted feelings, the poetry alone makes it unknown. And when our emotions feelings get locked, it must be given some went out, let out. So poetry helps in that way. गम में बन जाती हो आंसू, फिर खुद को तुमसे ही समझाता हूँ, उलझन जीवन का सुलझाता हूँ। और लास्ट 2 लाइन्स, कविता, क्या मैं तुमको आता हूँ। कविता, क्या मैं तुमको आता हूँ, क्या मैं तुमको भाता हूँ। भाना मीन्स whether you have any likeness for me. Brilliant lines. तो बहुत सुंदर, बहुत सुंदर। लास्ट 2 लाइन्स वाज ऑसम, बहुत सुंदर। thank you so much. ইটস आवर প্লেজার স্যার অ্যাকচুয়ালি। আপ আয়ে হ্যাঁ এখানে আসার জন্য, এতটা সময় বের করে নিয়ে, দ্যাটস রিয়েলি আওয়ার প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমি দীপঙ্কর দাদাকে অনলাইনে দেখেছি। দাদার ভিডিও অন হলে আমরা সবাই দেখতে পাবো সম্ভবত। जो लाइन अभी अभी भास्कर जी ने पढ़े हैं, इन दैट कॉन्टेक्स्ट, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। অমূল্য কিছু লাইন, অনেক বড় কবিতা, এটা আমরা অনেকেই জানি। আমি কিংবদন্তির কথা বলছি থেকে দুটো পোর্শন, কতগুলো লাইন তুলে নিলাম। সুপর্ণা জি, পারমিতা দি, সব্যসাচী স্যার, অমিত দা, এখনো পরিদিদির কাছে আসিনি, এবং ভাস্কর স্যার যে ধরনের যা যা লাইনগুলো বললেন, তার সাথে মনে হলো এই লাইনগুলো ভীষণভাবে খাপ খেয়ে যাবে, তাই বেরিয়ে গেল মুখ দিয়ে। দীপঙ্কর দাকে দেখতে পাচ্ছি। দীপঙ্কর দা, গুড ইভিনিং, নমস্কার, প্রণাম। শ্রী দীপঙ্কর দাশগুপ্ত আমাদের সঙ্গে আছেন জার্মানি থেকে। দীপঙ্কর দার কাছে আসবো তার লেখা কিছু কবিতা শুনতে এবং অনুবাদ কবিতা শুনতে। তার আগে আসছি পরিবৃত্তা বাসুর কাছে, পরিদিদির কাছে। পরিদি, একটু যদি আনমিউট করো। আমি কি কেমন আছো দিয়ে শুরু করব নাকি বর্জা কোমতালিবু দিয়ে শুরু করব? যা তোমার খুশি। পরিদি সম্পূর্ণভাবে বাংলা ইংরেজি এগুলো তো আছেই,
কিন্তু ভীষণভাবে ফরাসি ভাষাকে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে নিয়ে উনি আষ্টে পৃষ্ঠে জড়িত। পড়ান বহু স্টুডেন্টদের, পড়ান উনি এই ভাষায়, এই ভাষাতেই তার পড়াশোনা, মাস্টার্স থেকে শুরু করে সবকিছুই ফ্রেঞ্চকে নিয়েই আছেন, এবং থাকেন তার বাড়িও অবশ্যই যেখানে ফ্রেঞ্চ কলোনি আমাদের শুরু হয়েছিল, স্যার, আমাদের পুরনো জায়গায়, চন্দননগরে ওনার বাড়ি। সুতরাং চন্দননগরের বাসিন্দা, আর সেখানে ফ্রেঞ্চের কোনো রকম তার মধ্যে কোনো সৃষ্টি থাকবে না, সেটা আমার মনে হয় চন্দননগরের মোরলেস, যেহেতু ওখানকার স্কুলেও ফ্রেঞ্চ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ানো হয়, সুতরাং ওখানে মোরলেস সকলেই জানে। সেরকমই আমাদের পরিবৃতা দিদি, পরিবৃতা দিদি থেকে শুনবো তার লেখা কিছু কবিতা এবং অনুবাদ কবিতা। ফ্রেঞ্চের কবিতা যেগুলো আছে সেটা পরিদিদিকে রিকোয়েস্ট করবো আমাদের যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দাও, বা তোমার যেভাবে সুবিধা, তুমি শুরুতেও সেটা বলতে পারো বা পরেও বলতে পারো। First of all, my respect to all the poets over here. আমি খুবই ক্ষুদ্র মানুষ একজন, আপনাদের প্রত্যেকের কাছে মানে অসম্ভব গুণী মানুষ, তাদের মাঝে আমি মানে বুঝতে পারছি না আমি এখানে কেন। কবিতাকে ভালোবেসে তাই তুমি এখানে। হ্যাঁ, সেটা তো বটেই, আর কিছুই না। তো হ্যাঁ, চন্দননগরে অবশ্যই মানে ফরাসি ভাষার চর্চা শুধু নয়, তাহলে আরেকটু বলি সেই প্রসঙ্গে। ওখানে এমন কিছু মানুষ আগে ছিলেন যারা নিজের নামটাও ঠিক করে সাইন করতে পারতেন না, তারা এতটা ইলিটারেট ছিলেন, বাট দে ক্যান স্পিক ফ্রেঞ্চ ফ্লুয়েন্টলি। এরম মানুষ আগে ছিলেন এক সময়, এখন তারা আর নেই, অবভিয়াসলি তারা এখন আর থাকবেন না, কিন্তু ওয়ান্স আপন এ টাইম এরম দেখা যেত, এই 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 জিনিসটা ছিল এক সময়। তো অটোমেটিক্যালি ফ্রেঞ্চ তো ওই কারণেই শিখেছি। এটা আমার কোনো ক্রেডিট না, ওটা হয়ে গেছে, ওর পরিবেশে হয়ে গেছে। পরিদিদির সঙ্গে বেশ কয়েকটা কবিতা নিয়ে একটু আলাপ আলোচনা চলছিল আমাদের এই অনুষ্ঠানের আগে, যে কি বলা যেতে পারে বা কি কিছু। সেখানে আমাকে তুমি কয়েকটা কবিতার সম্বন্ধে বলছিলে যেগুলো ফ্রেঞ্চে আছে। তার হুম, মধ্যে যেমন একটা, সেই তুমি বলেছিলে না যে উম প্যারিসের পথে চলতে চলতে কোনো এক ইতালীয় মহিলার বর্ণনা নিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবং মানে তার রূপ এবং তার সততায় কবি মুগ্ধ হয়ে লিখছেন। আই থিঙ্ক ক্লেমা মারোর বোধহয় কবিতাটি লেখা। সেটা কি হ্যাঁ, একটু শোনাবে? ওকে। হ্যাঁ, তার রূপ এবং তার সততা, এই যে পথে চলতেই তার সাথে আলাপ, হুম হুম। তো সেটাই উনি এখানে এক্সপ্রেস করেছেন। এবং উনি বিশেষ কারণবশত ওনার নামটা মেনশন করতে চাননি, সেটা উনি হুম হুম। লিখেছেন ওনার কবিতায়, যে আমি নামটা মেনশন করতে চাই না, কিন্তু ওই ভদ্রমহিলা মানে ওনার মনে একটা বিশেষ জায়গা করে রেখেছিল, সেই ওনার ফিলিংটা, হি ট্রাইড টু কনভে দ্যাট টু আস। আচ্ছা। The title is This a Grande Amie, to a good friend of mine. Dedans Paris, ville jolie, un jour passant mélancolie, j'ai pris alliance nouvelle à la plus gaie demoiselle qui soit d'ici en Italie. D'un été, elle est saisie et croit selon ma fantaisie qu'il n'en est guère de plus belle dedans Paris. Je ne vous la nommerai ni, sinon qu'elle est ma grande amie, car l'alliance se fit telle par un doux baiser que juste d'elle, sans penser aucune infamie dedans Paris. উনি ওটাই বলতে চাইছেন যে I don't want to mention her name, হুম হুম। but still I can remember her. It's in my memory. রাইট। আর ওইটা যদি একটুখানি শোনাও আমাদের, কিছুটা আজকের ওয়ার্ল্ড পোয়েট্রি ডের যা থিম,
তার সাথে কোথাও বোধহয় একটু হলেও কানেক্টেড। ওই যে দেশে ফিরে আসার একটা গল্প ছিল না? কবি যেন অনেক দূরে কোনো রোমান প্রাসাদে আছেন, যেখানে প্রচুর বৈভব। আমি কবিতাটার যতটুকু জানি একটুখানি শুধু মিনিংটা বলে দিই আমাদের শ্রোতা বন্ধুর কাছে। তুমি কবিতাটা তাহলে পাঠ করো। কবি যেন অনেক দূরে কোনো রোমান প্রাসাদে আছেন, যেখানে প্রচুর বৈভব আছে, কিন্তু কবির সেটা ভালো লাগছে না। উনি তাই অপেক্ষায় আছেন কবে নিজের দেশে ফিরবেন, যেখানে হয়তো এত বৈভব নেই, এত ঔজ্জ্বল্যতা, এত এত কিছু আনন্দ উৎসব নেই, কিন্তু নিজের জায়গায়, নিজের পরিবেশে, নিজের পরিবারের সাথে থাকতে পারার যে আনন্দ, সেটা আছে। যারা যুদ্ধ জয় করেন বা দেশ ভ্রমণ করেন, তারা ফিরে এসে নিজের জায়গায় যে আনন্দ পান, ঠিক সেই আনন্দটা নিয়েই আমরা পরের কবিতাটা শুনবো পরিদিদির কাছে। পরিদিদি, একটু শুনবো এটা। তুমি বোধহয় তুমি মেনশন করছিলে না, আই থিঙ্ক জোয়াসিম ডুবেলের ওরকম উলিশ, Joachim du Bellay. জোয়াসিম ডুবেল। Heureux qui, comme Ulysse, a fait un beau voyage, tout comme celui-là, conquit la Théson, et puis retourner plein d'usage et raison, vivre entre ses parents le reste de sa sage. Quand reverrai-je, hélas, de mon petit village, fumer la cheminée, et en quelle saison reverrai-je le clos de ma pauvre maison, qui met une province et beaucoup d'avantages? Quelque plaît le séjour qu'on bâtit mon aïeux, que des palais romains, le front audacieux. Plus que le membre dur me plaît la tresse fine, plus me loir gaulois que le tibre latin, plus me petit lyrique que le mot palatin, et plat que l'air marin, la douceur angevine. Basically, he wanted to express that he was very sad because of he's not able to come back to his own country and to see that that smoke is coming out from the chimney in the village, small village, and all these things. He cannot spend time with his parents and all the family members. But those who came back home, so they are very lucky, according to him. Right. That they are very lucky that they came back home and they are spending time with their Time with the family, family. and they can enjoy everything which is Right. surrounded them. So this is the meaning of থ্যাংক ইউ সো মাচ। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীপঙ্কর দাকে, শ্রী দীপঙ্কর দাশগুপ্ত, জার্মানি থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। দীপঙ্কর দা শারীরিক ভাবে খুব একটা সুস্থ নন এই মুহূর্তে, কিন্তু দাদা তাও যে তুমি জয়েন করেছো, এদিকে দেখো সোজা, প্রণাম। আনমিউট করো, নাহলে কিছু শুনতে পাবো না। দাঁড়াও, তোমাকে আনমিউট করতে হবে। একটা মেসেজ গেছে, দেখো, ওটাকে ক্লিক করো। হ্যাঁ, বলো। আমার প্রথম কবিতাটা নাম হচ্ছে মঙ্গলম। হ্যাঁ, তোমাকে আমি খুব অরিজিনাল বেশিক্ষণ কথা জার্মানটা বলাবো না, পড়ছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে দীপঙ্কর দা বসে আছেন। শুধু তোমার সৃষ্টি, কতগুলো সৃষ্ট কবিতা শুনে তোমাকে ছেড়ে দেবো। আমি প্রথম কবিতাটার নাম হচ্ছে মঙ্গলম। আমি প্রথম জার্মানটা পড়ছি। ওকে। Mangalam. Auf den Handgriff des Schirmes meines Großvaters stand geschrieben Mangalam, alles Gute. Nach der Gebet in der Morgendämmerung
machte er einen langen Spaziergang von Feldern bis zu entfernen entgelegenen Hügeln. Oder der Dattelbaum in einer blattgelaubte wurde, illegal vergoren Palmenwein verkauft. Käufer und Verkäufer verschwinden spurlos bei seinem Erscheinen. Er hobe seine rechte Hand und in Spiegelsgruß, Segengruß und sagte Mangalam. An der Wand der vegetarischen Küche der Großmutter stand geschrieben: Oma, bitte weine nicht, wenn der Opa schimpft. An der Hintertür saß sie trotzdem mit langen offenen Haaren. Die Bitte meiner Schwester zu ignorieren war ihr ein Abendsritual. Der Pfad des langsamen Abendspaziergangs führte durch den Glühwarmregen zurück. Das Öllämpchen im Innenhof flackerte. In Stockdunkeln, in Zweigen des Eukalyptusbäumes sah der 90-jährige Großvater immer das glitzernde Lächeln des Todes. Die Vernachlässigen sagte er, lebe wohl. Und entgegente ihm in die Gruß des Schirmes erschriebene Grüße, kostbare Botschaft, Mangalam. এবার এটা বাংলাটা পড়ছি। হ্যাঁ, এটা ন্যাচুরালি অনুবাদ। এটা কি নিয়ে লেখা? এটা বাংলাটা শুনলেই বুঝে যাবে। বলো। আয় 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 আয়, কি কর, এগুলো কি রে? হ্যাঁ, মঙ্গলম। পিতামহর ছাতার হাতলে লেখা ছিল মঙ্গলম। ভোরে আহ্নিক সেরে হাঁটতেন দীর্ঘ পথ, খেজুর বাবুডির মাঠ থেকে হিরনাটিলায়। খেজুর গাছের নিচে খেজুর পাতার ছাই নিতে তাড়ি বেচা কেনা। ওকে দেখে দিকবিদিক শূন্য খদ্দের দোকানি অন্তর্হিত হয়ে গেলে আশীর্বাদের ঢঙে বলে উঠতেন মঙ্গলম। ঠাকুমার নিরামিষ রান্নাঘরের দেয়ালের গায়ে লেখা ঠাকুরদা বকলে কেঁদো না। খিড়কির দরজায় খুলে পাথরে বসতেন এলোকেশী। দিদির এই নিষেধাজ্ঞা প্রত্যহ অগ্রাহ্য করা তার সন্ধ্যার পার্বণে লেখা ছিল। সন্ধ্যার পার্বণের শেষে জোনাকি পুঞ্জের পক্ষে ফিরে দাওয়ায় কুপির কাপা আলো, ইউক্যালিপটাসের শাখা জুড়ে ঝুপসি আঁধারে তখন 90-এর কোঠা অনায়াসে অতিক্রম করা পিতামহ দেখতেন মৃত্যুর ঝিকিমিকি হাসি। তাচ্ছিল্যের ডাঙে বলে উঠতেন শুভমস্তু, আর তাকে শোনাতেন ছাতায় খোদাই করা বৈভবের বাণী মঙ্গলম। বাহ, ছাতায় খোদাই করা বৈভবের বাণী মঙ্গলম। আরেকটা শুনি, পারবে বলতে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি একটা শোনাচ্ছি, কিন্তু এটা হ্যাঁ, এটা খুঁজে পেলাম না হঠাৎ করে, ওই জার্মানটা। আমি অনুবাদটা? বাংলায় শোনাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, কলকাতা। নিজেকে কষ্ট না দিয়ে। না না, কষ্ট কোন ব্যাপারই নাই। কলকাতা। তোমায় দিলাম পদ্মনাভ ভোরের আকুল বিকুল শিউলি ফুলের ঝরা।
তোমায় দিলাম অন্তরঙ্গ ঘোরের রক্ষা কবচ। পাখিরা রাত চড়া তোমায় দেখাক তাদের বুকের ক্ষত। গোলাপ কাঁটায় যে যন্ত্রণায় গানের গভীরতায় অরণ্যময় যত বৃষ্টি ঝরায় ছন্ন অভিমানে। তোমায় দিলাম মন খারাপের গলি, বিকেল বেলার মেঘলা প্রতিশ্রুতি। যখন তোমায় মনের কথা বলি, বোঝো আমার সমস্ত বিচ্যুতি। ঢের দিয়েছ এতেই বোঝাই খাতা, সভূমি আজ প্রাচীর দিয়ে ঘেরা। তবুও ডাকো অবাধ্য কলকাতা, হৃদয় যখন 5 শরিকের ডেরা। বাহ, থ্যাংক ইউ। আমাদের বন্ধুরা যারা আছেন তাদের মেসেজ দেখতে পাচ্ছি, প্রত্যেককে রিপ্লাই করব, কিন্তু আমাদের আন্দাজ ছিল সোয়া ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো। আচ্ছা, এই আমার সময়টা থেকে আরেকটা একটু শোনাচ্ছি এগিয়ে আগে, গেছে। হ্যাঁ আরেকটা প্লিজ শোনাচ্ছি। দীপঙ্কর দা আরেকবার। তুমিও শীত, এই দুজনে। নেহাত তখন কিশোর, কি কৌশলে খারিজ করলে কৌমার্যের ভিসা। আকাশ জুড়ে বৃষ্টি আমার কোলে ছড়িয়ে দিলে কৌতূহলী দিশার। অন্ত হলো বানভাসী এক নদী, ভাসিয়ে নিল আমায় কালো স্রোতে। ক্রিকেট বলটা অন্য বাড়ি যদি পড়তো গিয়ে অন্য নারী হতে। হঠাৎ আমায় যুবক করে দিলে তুমিও শীত, এই দুজনে মিলে। ব্যাস, নমস্কার। খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ। যদি মেঘ লিখে দেয় হাজার কবিতা সারাটা আকাশ জুড়ে, যদি হ্যাঁ, কবিতারা জাগে তারার আলোয় সকালে রোদ্দুরে, হুম। যদি তীর জুড়ে লেখে লক্ষ কবিতা সাগরের নোনা জলও, তবে কথার মালায় স্বপ্নকে তুমি সাজাবে না কেন বলো? তুমি শুনেছো কখনো পাহাড় কি বলে আকাশের কানে কানে? শুনেছ কি কথা ঝরে অবিরাম শ্রাবণ রাতের গানে? যদি নীরব রাত্রি জোনাকি আলোয় বাংময় হতে চায়, তবে হৃদয়ের কথা গাঁথবে না কেন কবিতায় কবিতায়? আজও আলোর আখরে প্রতিটি সকাল কবিতায় ভরে ওঠে। আজও পাখির গানের কথা বুকে নিয়ে রঙিন ফুলেরা ফোটে। দেখো চোখ মেলে দেখো কবিতারা জেগে জীবনেরই কলরবে। এসো মিশে যাও, এসো মেলাও নিজেকে কবিতারই উৎসবে। চন্দননাথের লেখা, চন্দনদার লেখা কবিতা এসো মিশে যাও। আমরা শেষের পথে, শেষ করে এসেছি প্রায়। একটুখানি সময় আমরা 10 মিনিট এগিয়ে নিয়েছি, তবে যে চাঁদের হাটের মধ্যে বসে আছি আমার মনে হয় না শ্রোতা বন্ধুরা একটুও বলছেন যে 10 মিনিট কেন হয়ে গেল, তাই না? একটুও মনে হয় না। যারা যারা এখানে আছেন, রাত হয়ে গেছে, কালকে অফিসও আছে। স্যার, অমিত দা, ভাস্কর দা, সুপর্ণা জি, পরি দিদি, পারমিতা দি এবং দীপঙ্কর দা, আমার সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। অন্য রকম ভাবে তোমাদের সবাইকে, অন্যান্য অনুষ্ঠানে সবাই আসে, আলাপ আলোচনা হয়, কিন্তু আজকে এখানে শুধুমাত্র নিজেদের কবিতা নিয়ে, নিজেদের কিছুটা পথ চলা নিয়ে আমরা যতটুকু ঋদ্ধ হলাম, যতটুকু জানলাম, আন্তরিক কৃতজ্ঞতা আমার পক্ষ থেকে এবং সম্পূর্ণ শ্রুতিমঞ্জরি পরিবারের পক্ষ থেকে। তোমাকেও অনেক ধন্যবাদ, তোমাকেও অনেক ধন্যবাদ মঞ্জুরি। থ্যাংক ইউ সো মাচ। মানে আলটিমেটলি সকলের কথাই বলছি, নিজেদের প্রতিদিনের কাজ কমপ্লিট করে সন্ধেবেলা এসে বসা এবং সেখানে এই সময়টুকু দেওয়া, it actually means a lot to me and to my this Shruti Manjuri family. Thank you so much. যাওয়ার আগে দু একটা কথা, মোস্ট এটা ওয়েলকাম। কবিতাই দিল, হ্যাঁ এটাও কি কবিতাই বলছো? দিল, এটাও কবিতাই দিল, এটাও কবিতাই দিল। So Manjuri ji, thank you so much for inviting us. থ্যাংক ইউ। এবং ভাস্কর দা, আমাদের Looking forward- পরবর্তীকালেও looking forward to definitely will be, some more programs in the days to come. yes definitely, and we'll be connected of course in Yeah. future.
Okay, thank you. Thank you তাহলে so much. थैंक यू सुपर्णा जी, आप आए यहाँ पे, थैंक Bye, यू सो मच। Suparna. Bye, Bhaskar. Bye, everybody. এবং Bye bye. ভালো একটা সময় কাটলো। না কানেক্ট করানোর জন্য পারমিতা দিকে অসংখ্য ধন্যবাদ। পারমিতা দির থ্রুতে এনাদের দুজনের সাথে আমার আলাপ। হ্যাঁ স্যার, কিছু বলছিলেন? না, বললাম খুব ভালো সময় কাটলো, শেষটা আরো ভালো হয়ে উঠলো দীপঙ্কর বাবুর কবিতা দিয়ে। খুব ভালো লাগলো দীপঙ্কর বাবুর কবিতা। অবশ্যই। প্রত্যেকেই ভালো কবিতা পড়েছেন, শেষটা দীপঙ্কর বাবু একেবারে আলাদা করে দিলেন। একদম, বিশেষ করে একেবারে শেষ কবিতাটা। হ্যাঁ একদম, হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ, কবিতাটা কলকাতা একেবারেই। ভীষণ সুন্দর ছিল। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম। বন্ধুদের শুভেচ্ছা তো সবসময় আছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে কবিতায় থাকুন। নমস্কার। একদম তুমিও ভালো শুভরাত্রি। থেকো। কানেক্ট ডিসকানেক্ট করি এক মিনিট।